হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে এটা শুরু করব WBPSC ক্লার্কশিপ 1998 সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের সলিউশন। আগে দিন আমরা পার্ট 1 করেছি, আজকে আমরা পার্ট 2 শুরু করব। তোমরা যারা এই 1998 সালের ট্রান্সলেটেড কোয়েশ্চেন অর্থাৎ ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ করা কোয়েশ্চেনগুলো যদি পেতে চাও PDF ফাইল, তাহলে তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের, ওখান থেকে তোমরা জয়েন করে নাও। আমি হোয়াটসঅ্যাপে PDF ফাইলটি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। আর তোমরা যারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এবং প্র্যাকটিস সেটগুলো দেখোনি, তারা প্লে লিস্টে চলে গিয়ে ওখান থেকে দেখে নিতে পারো, কারণ WBPSC ক্লার্কশিপ এক্সাম ক্র্যাক করার জন্য কিন্তু ওগুলো খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করনি অবশ্যই করে দাও। চলো আমরা আজকের পাঠের প্রথম প্রশ্ন যেটা সেটা শুরু করে দিই। চলো প্রথম প্রশ্ন দেখে নাও। একটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত 2:3:4 এবং এর পরিসীমা হচ্ছে 36 সেমি। ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? দেখো, আমরা এখানে একটা ত্রিভুজ আঁকছি। পরিসীমা মানে কি? এটা মনে করো 3, এটা মনে করো 2 বাহু, এটা মনে করো 3, এটা মনে করো 4। ওকে, অর্থাৎ এই 3টে বাহু দেওয়া আছে। পরিসীমা মানে হচ্ছে এই 3টি বাহুর সমষ্টিকে বলা হয় পরিসীমা। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে সমষ্টি করে তাহলে কত আছে? দেখো, 3 আর 2 5, এই 5 আর 4 9, অর্থাৎ সমস্ত বাহুগুলোর সমষ্টি আসলে কত? আমার 9। এই 9-এর মানে দেখো পরিসীমা কোশ্চেনে দেওয়া আছে কত? 36। তাহলে একের মান কত? 4 9 36। ওকে, এখন আমাকে চেয়েছে কি বৃহত্তম বাহু। তাহলে এই 3টার মধ্যে বৃহত্তম বাহু কোনটা দেখতেই পাচ্ছ? 4। তাহলে 4-এর মান বের করে দাও। 4-এর মান কত? একের মান যদি 4 হয় তাহলে 4-এর মান কত হবে? 4 × 4, 4 4 16 হবে। দেখো অপশন বি, এবং এটাই হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। সমান পরিমাণ অর্থ 3 বছর এবং 5 বছরের জন্য যথাক্রমে 16% সরল সুদের হারে দেওয়া হয়েছিল। এই দুটি মেয়াদে প্রাপ্ত সুদের পার্থক্য হচ্ছে 960 টাকা হলে প্রতি ঋণের পরিমাণ কত? অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ছিল দুই ক্ষেত্রেই। ঠিক আছে, অর্থাৎ আসলটা আমাদের দুই ক্ষেত্রেই সমান ছিল, এবং টাইমটা ছিল একটার জন্য 3 বছর, একটার জন্য 5 বছর, এবং সুদের হারটাও দুই ক্ষেত্রে একই ছিল 16% করে। এবং এই দুটো যে টাকা দেওয়া হয়েছিল তাদের মধ্যে সুদের পার্থক্য হয়েছে 960 টাকা। তাহলে ওই ঋণের পরিমাণ কত তোমাকে বলতে হবে। চলো এটা করার জন্য দেখো আমি একটা সিম্পল ট্রিক বলবো, সেটা ফলো করলেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এখানে কী কী আগে দেওয়া আছে সেটা দেখো। এখানে হচ্ছে আসল মানে একই, সুতরাং আসলের উপর নির্ভর করবে না অঙ্কটা। ঠিক আছে, এখানে দেখো সুদের হারও একই। ঠিক আছে, দু ক্ষেত্রেই 16% করে, সুতরাং এর উপরে নির্ভর করবে না। ঠিক আছে, অর্থাৎ আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে টাইমের উপর নির্ভর করবে, কারণ কি টাইমটাই কেবলমাত্র এখানে ডিফারেন্স, বাদ বাকি সবই এক। সুতরাং আমরা যখন টাইমের অনুপাত করবো এই জিনিসটা বুঝতে হবে। টাইমের অনুপাত করলাম, দেখো কত আসলো? 3:5। এটা হচ্ছে টাইমের অনুপাত। এই টাইমের অনুপাতটাই হয়ে যাবে কিসের অনুপাত? সুদের অনুপাত হয়ে যাবে। এইটাই বুঝতে হবে এখানে কেন হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের আসল আর কী বলে একটা সরল সুদের যে হার, সেটা যেহেতু দুটোই সমান, সুতরাং টাইমের যেটা অনুপাত সেটাই হয়ে যাবে তোমাদের কিসের? সুদের অনুপাত। ঠিক আছে, এটা বোঝার জন্য আমি একটা বলি এখানে, তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। তো তোমরা এই সূত্রটা জানো, I = P/RT বাই নিচে কত? 100। ঠিক আছে, এখন দেখো আসল একই, সেজন্য আসলের উপর নির্ভর করবে না। ঠিক আছে, সুদের হারও একই, সেজন্য সুদের হারের উপর নির্ভর করবে না। তারপরে দেখতে পাচ্ছ টাইমটা কার উপর নির্ভর করছে? দেখো তো এখন সুদের উপর নির্ভর করছে। ঠিক আছে, অর্থাৎ টাইমের যেটা রেশিও হবে সেটাই হয়ে যাবে সুদের রেশিও। ঠিক আছে, সেজন্য আমরা টাইমের রেশিওটা প্রথমে লিখলাম 3:5, এবং এটাই হয়ে যাবে সুদের রেশিও। সুদের রেশিও কত? 3:5, এই একই আসবে। এখন দেখো বলেছে দুটি ক্ষেত্রে কি পার্থক্য কত? 960 টাকা। আর এখানে পার্থক্য দেখতে পাচ্ছ কত টাকা? 2 টাকা। এই 2-এর মানই হচ্ছে 960 টাকা। বুঝলে? এবার তাহলে একের মান কত বলো? একের মান হয়ে গেল কত? এখানে ক্যালকুলেশন করো। একের মান হচ্ছে তোমার 2 দিয়ে ভাগ করলে কত? 48 আসছে, 480। এখন একের মান হয়ে গেলো 448। এই একের মান যেটা আসলো এটাই মানে হচ্ছে 1 বছরের সুদ। ভালো করে বুঝবা। ঠিক আছে, এই 2-এর মান 960, একের মান যেটা আসবে সেটাই হয়ে যাবে কত? আমাদের 1 বছরের সুদ। ঠিক আছে, 1 বছরের সুদ। এবার আমরা জানি সুদের হার কত বলতো? 16%। তখন 60%-এর মানই হচ্ছে এটা। কত বললাম? এই 16%-এর মানই হচ্ছে কত? 480। ঠিক আছে, আমাদেরকে 100%-এর মান বের করতে হবে, কারণ কি আমাদের আসল সবসময় 100% হয়। তাহলে 100%-এর মান বের করার আগে 1%-এর মান বের করো। 1%-এর মান করা হতে হবে 3×16 = 48, মানে 30 টাকা হবে। তাহলে 100% মান বের করার জন্য কী করবে? একের পাশে দুখানা শূন্য দিয়ে দেবা। তাহলে এখানেও দুখানা শূন্য দিয়ে দাও, 3000। ব্যাস, এটাই তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার, অপশান ডি। ঠিক আছে, কনসেপ্টটা তুমি আর একটু ভালো করে এটা দরকার, বুঝতে না পারলে একটু পজ করে বারবার রিমাইন্ড করে দেখে নিও। ঠিক আছে, আশা করা যায় এটা সব থেকেই তোমার ক্ষেত্রে মানে সলভ করতে সহজ হবে। ঠিক আছে, আর তোমরা তো জানোই I = P/RT যে সূত্র আছে সেখানে বসে তো করতেই পারবে। ঠিক আছে, সেটা নিয়ে আমি অত আলোচনা করলাম না। চলো, একটি ক্লাসের প্রতিটি ছাত্র 50 পয়সা দান করে এবং এই অর্থ থেকে মোট 1058 টাকা সংগ্রহ হয়। ক্লাসের ছাত্র সংখ্যা কত জানতে চেয়েছে। দেখো এইখানে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, মনে করো তোমার কাছে ছাত্র আছে, আমি অঙ্ক করার জন্য বলছি এক্সটা। ঠিক আছে, তাহলে ওই এক সংখ্যক
অর্থাৎ 150 পয়সা প্রতিজনকে দিয়েছে, অর্থাৎ এক একজনা 50 পয়সা দিচ্ছে, এক্স ইন্টু 50টা করি, ঠিক আছে। তাহলে ইন্টু এই দুটো যদি ইন্টু করি তাহলে এত টাকা উঠেছে, ঠিক আছে। এবং এই টাকাটার পরিমাণে হয়ে যাবে 1058, আর এখানে একটা জিরো বসাইতে হবে, কারণ কি এটা টাকা আছে আর এটা পয়সা ছিল, সুতরাং এটাকে পয়সা করার জন্য এখানে আরেকটা শূন্য হবে, দুটো শূন্য হবে, ঠিক আছে। অর্থাৎ 1058 পরে আরও দুটো শূন্য বসবে টাকা করার জন্য, ঠিক আছে। এখন দেখো এই শূন্যটার সঙ্গে এই শূন্যটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে কেটে যাক, তাহলে এখন 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো আমার এক্স স্কোয়ার থাকছে, তাহলে এক্স স্কোয়ারের মান কত হবে 10580 বাই নিচে হবে 5, 5 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, 5 একে 5, 5 একে 5, 5 6 30, কত আসলো আমার 2116 আসলো। তাহলে এক্সের মান কত হয়ে যাবে, এটা স্কোয়ার আছে ওইদিকে গেলে কত হয়ে যাবে √, 2116। এখন দেখো লাস্টে কত আছে 16, 16 মানে কি 4-এর স্কোয়ারে আসে, 16 কারের স্কোয়ারে আসে 4-এর স্কোয়ারে আছে, সুতরাং অ্যান্সারটা হয়ে যাবে কি 50 - 4 হয়ে যাবে, আর নাহলে 50 + 4 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 50 - 4 মানে কত 46, আর 50 + 4 মানে কত 54। দেখো এই 46 দেখো অপশানে আছে আর 54 দেখো অপশানে নাই, সুতরাং অপশন ডি এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ এক্সের মান কিন্তু এটা হয়ে যাবে বর্গমূল করলে। এবার তোমরা বর্গমূল করে দেখতেই পারো, আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, তারপর 46 আসবে, ঠিক আছে। 2116, দেখো আমি বর্গমূল করছি, 4 4 16, 6 আছে কয়ে 11, 5 11, 1 6, 4 ডবল কত 8, এখানে বসিয়ে দিলাম, এখানে কয় দিয়ে আছে দেখো 4 দিয়ে আছে, 4 4 16 6, এখানে 4 দিয়ে গুণ করছি, ঠিক আছে। 4 4 16 6, হাত থেকে 1, 4 8 4 8 32, আর 33, আচ্ছা এখানে ভুল হয়েছে মনে হয় আমার এখানে, ঠিক আছে। 5 আছে কয় 11, এখানে 5 আছে সরি 6 আছে কয় 11, 5 11, 1 16, 516 হলো, 4 ডবল হলো 8, ঠিক আছে। সরি এটা 6 দিয়ে যাবে, আমি একটু ভুল করে দিয়েছি, 6 দিয়ে যাবে, 6 6 36 6, হাতে থেকে 3, 6 8 48, 48 আর 3 হচ্ছে 51, ওকে। এবং এই 6টা এখানে চলে যাবে, দেখো কত আসলো 46 আসলো, ঠিক আছে। অর্থাৎ আমরা বর্গমূল করে 46 পেলাম, আমি যেটা অলরেডি আগে বলে দিয়েছিলাম, ঠিক আছে। এই ট্রিকটা ইউজ করে কিন্তু তোমরা অনেক বর্গমূল সহজে কিন্তু বের করে নিতে পারবে, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের বর্গমূল বের করারও প্রয়োজন পড়বে না, তোমরা গেস করে নিতে পারবে যে কোনটা হবে, ঠিক আছে। চলো, 12টি গোলাপের খরচের মূল্য হচ্ছে 4টি গোলাপের বিক্রয় মূল্যের সমান, 4টি না সরি 8টি গোলাপের বিক্রয় মূল্যের সমান, লাভের হার কত জানতে চাইছে। দেখো এখানে আমি আবার আগের যে মানে ট্রিকটা বলেছিলাম সেটাই, যেটা যার সঙ্গে আছে ঠিক তার বিপরীতটা হয়ে যাবে। মানে দেখো এখানে খরচ, ঠিক আছে, 12টি গোলাপের খরচের মূল্য 8টি গোলাপের বিক্রয় মূল্যের সমান বলেছে, ঠিক আছে। যেহেতু বিক্রয় মূল্যের সঙ্গে দেখো 8 আছে, ভালো করে বুঝো, বিক্রয় মূল্যের সঙ্গে যেহেতু 8 আছে তখন ওটাই হলো ক্রয় মূল্য, আর যেটা ক্রয় মূল্যের সঙ্গে 12 আছে তখন ওটাই হয়ে যাবে বিক্রয় মূল্য, ঠিক আছে। একে অপরের ঠিক বিপরীত হয়ে যাবে, অর্থাৎ বিক্রয় মূল্যের সঙ্গে যেহেতু 8 আছে তাহলে ক্রয় মূল্য হয়ে যাবে আমার 8 টাকা, আর মানে ক্রয় মূল্যের সঙ্গে যেহেতু 12 আছে তখন ওটাই হয়ে যাবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হয়ে যাবে আমার 12, তখন 8 টাকাতে ক টাকা হয়ে গেছে 12 টাকা হয়ে গেছে, তোমার লাভ হয়েছে ক টাকা 4 টাকা, ঠিক আছে। এই 4 টাকা লাভ ক টাকাতে হয়েছে 8 টাকাতে হয়েছে, তাহলে 4 টাকা লাভ হয়েছে 8 টাকাতে, 100 টাকাতে কত লাভ, ব্যাস অ্যান্সার বের করে দাও। 4 দুগুণে 8, 50 দুগুণে 100, 50%, অপশন ডি এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম কোনটি, এটা অপশন ডি, ঠিক আছে। আমি 1 সেকেন্ড বলে দিলাম, ঠিক আছে। এটা বলার একটা ট্রিক আছে, ঠিক আছে, কী করি সেটা বলে দিই। দেখো সবারই মধ্যে পার্থক্য 1 আছে, দেখো এখানে পার্থক্য কত 8 থেকে 9, পার্থক্য হচ্ছে 1, এখানে পার্থক্য কত 12 আর 13-এর মধ্যে পার্থক্য 1, 13 আর 14-এর মধ্যে পার্থক্য কত 1, এখানে 14-15-এর মধ্যে পার্থক্য কত 1। যখনই একই পার্থক্য থাকবে, অর্থাৎ লব আর হরের মধ্যে যখন পার্থক্যটা অর্থাৎ বিয়োগফলটা সব জায়গাতে একই থাকবে, তখন উপরে যেটা বড় থাকবে সেটাই বড়, তোমার অঙ্ক করার কিছু দরকার নেই। এখানে দেখো 8 আছে, 12 আছে, আর 13 আছে, আর এখানে 14 আছে, এখানে 14 হচ্ছে দেখো সব থেকে বড়, সুতরাং ওটাই উত্তর, ঠিক আছে। আরেকবার বলে দিই, যখন লব আর হরের পার্থক্য প্রতিটা জায়গাতে একই থাকবে তখন উপরের অর্থাৎ লব যেটা বড় হবে সেটাই হয়ে যাবে তোমাদের বড়, ঠিক আছে। তাহলে অপশন ডি এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। চলো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 15 মিটার ও 10 মিটার। বাগানের ভিতরে চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা তৈরির জন্য প্রতি বর্গমিটার পিছু 5 টাকা খরচ হয়। রাস্তাটা তৈরির জন্য মোট খরচ কত। দেখো রাস্তার যেটা ক্ষেত্রফল হবে এটা তোমরা মনে রেখে দিও, ঠিক আছে। আমি যেটা বলবো, ঠিক আছে, রাস্তার ক্ষেত্রফলটা সবসময় এরকম হবে, ঠিক আছে, 2d × x + y - 2d। অঙ্ক করার প্রয়োজন পড়বে না, এখানে বসিয়ে দিলে ডাটাটার মধ্যে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। দেখো ডি মানে হচ্ছে পার্থক্য, আর এক্স আর ওয়াই মানে হচ্ছে তোমাদের দৈর্ঘ্য আর প্রস্থ, ঠিক আছে। ডি মানে পার্থক্য কত, পার্থক্য বলছি মানে ডি মানে চাওড়া আর কি, রাস্তাটা কতটুকু চাওড়া, ঠিক আছে, অর্থাৎ 1 মিটার চওড়া, অর্থাৎ এই ডি এর মান হয়ে গেলো 1, ডি এর মান কত 1, আর এক্স হচ্ছে দৈর্ঘ্য 15 মিটার, আর ওয়াই হচ্ছে প্রস্থ 10 মিটার। ব্যাস বসিয়ে দাও, তোমার রাস্তার ক্ষেত্রফল অটোমেটিক্যালি চলে আসবে। রাস্তার ক্ষেত্রফল কত, রাস্তার এটা ক্ষেত্রফল হবে, ঠিক আছে। দেখো তাহলে 2 × ডি এর মান 1, এক্স এর মান কত 15, y এর মান কত 10 - 2 × ডি এর মান 1। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করো, 15 আর 10 25, আর 2 একে 2, 25 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে তোমার 23, তাহলে 23 × 2 একে এখানে 2, তাহলে 23 × 2 এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল।
আর প্রতি বর্গমিটার ক টাকা খরচা হয় 5 টাকা করে। তাহলে টোটাল খরচা কত হবে এই 23 ইন্টু 2 ইন্টু 23 ইন্টু 5, ব্যাস এটা হয়ে যাবে খরচা। অর্থাৎ আমাদের এত বর্গ মিটার আসলে ক্ষেত্রফল, তার সঙ্গে 5 দিয়ে গুণ করবো, কারণ প্রতি বর্গমিটারে 5 টাকা করে খরচ হয়েছে তাই। এটা আমি গুণ করলাম না কেন, কারণ এই 5-এর সঙ্গে 2 গুণ করলে তো 5 দুগুণে 10 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 230 হয়ে যাবে। ওকে, অর্থাৎ 23-এর পাশে জাস্ট একটা শূন্য হয়ে যাবে। অপশন কোথায় দেখা আছে, অপশন ডিতে আছে, এবং এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এইটা মনে রাখবে তোমরা, ঠিক আছে। এইটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল বের করার সবথেকে সহজ উপায়, ঠিক আছে। মানে কোনো কিছু অঙ্ক করার দরকার নাই, মানে এটা মনে থাকলে তোমাদের এই আয়তকার মানে জমির ভিতরের দিকে রাস্তার দৈর্ঘ্য সবসময় এটাই আসবে, ঠিক আছে। চলো, মিস্টার ঘোষ 30 কিমি পার ঘন্টা গতিতে কোটাপুর থেকে কলকাতা যায় এবং ফিরে আসে 25 কিমি পার ঘন্টা গতিতে। ঘোষবাবুর সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত জানতে চাইছে। দেখো, ঘোষবাবু প্রথমে কী করেছিল, এই 30 কিলোমিটার ব্যাগ নিয়ে গেল, দিয়ে আবার কী হলো, মনে হলো 25 কিলোমিটার ব্যাগ নিয়ে ফিরে চলে আসলো, ঠিক আছে। দিয়ে তার গড় গতিবেগ কত। দেখো, গড় গতিবেগের ফর্মুলাটা কি আমি বলে দিই। গড় গতিবেগ যেটা, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, মানে টোটাল কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছো বাই গড়, এটা গতিবেগ, ওকে। গড় গতিবেগ মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ওকে। এখন তাহলে আমাদেরকে ডিস্টেন্স বের করতে হবে, কিন্তু ডিস্টেন্স তো এখন দেওয়াই নাই, শুধুমাত্র এখানে বেগ দেওয়া আছে। সেই জন্য আমরা কী করবো, একটা ডিস্টেন্স আমার মন মতো করে ধরে নেব। এমন ডিস্টেন্স ধরে নেব যাকে 30 দিয়েও ভাগ করা যায় এবং 25 দিয়ে ভাগ করা যায়, এইরকম জিনিসকে আমরা টোটাল ডিস্টেন্স মনে করে নেব। এখন দেখো 25 আর 30-এর যেটা লসাগু সেটা হচ্ছে 150। সুতরাং আমরা এই যে টোটাল ডিস্টেন্স, এই টোটাল ডিস্টেন্সটাকে মনে করে নেব 150 কিলোমিটার, ঠিক আছে। তাহলে প্রথমে 30 ব্যাগে গেল, তো 30 ব্যাগে যদি যাই তাহলে 150/30, ঠিক আছে। 0 সাথে 0 কাটান, 3 5 15, মানে 5 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো আবার কি 25 ব্যাগে ফিরে আসে, 25 ব্যাগে কী আসে, এটা ফিরে আসে। তাহলে ওই 150/25, 25 এখানে কাটছে কত, 6 25 150, অর্থাৎ 680, অর্থাৎ 6 আওয়ার সময় লাগবে ফিরতে, ঠিক আছে। তো টোটাল কত সময় লেগে গেলো ফিরতে, 5 আর 6 11 আওয়ার সময় লেগে গেলো, 11 ঘন্টা সময় লেগে গেলো। আর যেতে আসতে কত টাইম লাগলো, একবার দেখো 150 কিলোমিটার এমনি গেলো আর 150 কিলোমিটার এমনি ফিরে আসলো, মানে 150 + 150 300 কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স, ঠিক আছে। অর্থাৎ টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম আমরা বসিয়ে দিয়েছে, এবং এটাই হয়ে যাবে আমাদের গড় গতিবেগের উত্তর। এবার দেখো অপশনের সাথে কোনটা আছে, 11। দেখো 11 ডিতে আছে আর এতে আছে, তাহলে এই এ আর ডি এর মধ্যে হবে, এই দুটো উত্তর হবে না, ঠিক আছে। এই দুটোকে আমি প্রথমে কাটিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটাকে পূর্ণ ভাঙো। দেখো 11 দুগুণে 22, তাহলে এখানে কত থাকবে দেখো 22, আর এখানে আছে 30, তাহলে 22 থেকে 30 যেতে গেলে কত হবে 8, আর এই 0 কত হবে 80। দেখো 7 11 77 হবে, দেখো আমার আর করার দরকার না, তবে 27 পূর্ণ সামথিং হবে। আমার পূর্ণ ভাঙাইতে গিয়ে সময় নষ্ট করবো না এখানে, সরি পূর্ণ ভাঙাইতে গিয়ে সময় নষ্ট করবো না, এখানে যেহেতু 27 আমরা দেখতেই পাচ্ছি, সুতরাং এটাই উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। এই 26টা আর আমরা দেখতে যাবো না, ঠিক আছে। অর্থাৎ আমাদের ফুল পূর্ণ ভাঙানো আর দরকার নেই, ঠিক আছে, এবং ওটাই হয়ে যাবে কোয়েশ্চেনের অ্যান্সার। চলো, এ বি সি একটি অংশীদারি কারবারে বিনিয়োগ করেছেন যথাক্রমে 5000, 9000 আর 16000। তাহলে 6300 লাভ থেকে বি এর অংশ কত হবে। দেখো এখানে যেটা করবা, প্রথমে তাদের মূলধন অনুপাত বের করতে হবে। মূলধন অনুপাত বের করা সহজ। দেখো এখানে 3টি শূন্য আছে, 3টি শূন্য কাটিয়ে দিলাম, এখানকার 3টি শূন্য কাটিয়ে দিলাম, এখানকার 3টি শূন্য কাটিয়ে দিলাম। তাদের মানে মূলধন অনুপাত কত হয়ে গেল 5:9:16, এবং এই যে টোটাল টাকাটা তাদের অনুপাত, সেটা হয়ে যাবে লাভের পরিমাণ, ঠিক আছে। তো যোগ করো, 5 আর 9 14, 14 আর এই 16 হচ্ছে 30। এই 30-এর মানই হচ্ছে কত আমার 6300। এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটিয়ে দাও, তাহলে 1-এর মান কত, 3 ভাগ করতে হবে, 3 দুগুণে 6, 3 একে 3, আর 0 করতে 0, তাহলে 1-এর মান কত হয়ে গেল 210। কার টাকা চাই বলো, তোমার বি এর অংশ চাই। বি কোনটা বলো, এটা এ, এটা বি, এটা সি। তোমার 9-এর মান বের করতে হবে আমাকে, তাহলে 9-এর মান কত, 9 দ্বিগুণ করে দাও, 9 0 0, 9 কে 9, 9 দুগুণে 18, 1890। অপশন কোথায় আছে দেখো, অপশন সিতে আছে, এবং এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো তারপরে অঙ্ক দেখো, একটা সংখ্যা দেওয়া আছে 5 9 স্টার চিহ্ন 2 6। এই অঙ্কটা 11 দিয়ে ভাগ গেলে পরে এই স্টার চিহ্নিত সংখ্যাটা কী হবে, যাতে করে ওই পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে আমাকে বের করতে বলেছে। চলো, এখানে আমরা জানি যে আমরা মানে জোড় স্থানীয় এবং বিজোড় স্থানীয় সংখ্যাগুলো যোগ করবো, দিয়ে তাদের পার্থক্য করবো। জোড় স্থানীয় মানে 1 নম্বর করলাম, সরি জোড় বলছি, বিজোড় স্থানীয় মানে 1 নম্বর করলাম, প্রথমে 1 নম্বর, তারপরে 1-এর পরে 3, 3-এর পরে 5 নম্বর সংখ্যাটাকে যোগ করবো, আর এখানে 2 নম্বরটাকে করবো আর 4 নম্বরটাকে একদিকে যোগ করবো। তাহলে দেখো এইটা আর এইটা আর এইটা হচ্ছে এক টিমের লোকেরা, তাহলে 5 + 6 + স্টার, এটা হচ্ছে এক টিমের লোক, আর এই 9 আর 2 হচ্ছে আরেক টিমের লোক, 9 + 2 এর হচ্ছে আরেক টিমের লোক, 9 আর 2 কত 11, আর এরা কত এসছে 5 আর 6 11 প্লাস স্টার। এবার এদের মধ্যে পার্থক্য করবো, পার্থক্য মানে বিয়োগ, তাহলে এই 11টা এখানে কী করে দেবো, আমি বিয়োগ করে দেবো, ঠিক আছে। দেখো 11 11 কেটে গেল, তাহলে আমার কী পড়ে থাকছে, শুধু স্টার পড়ে থাকছে। তাহলে স্টার হচ্ছে এমন সংখ্যা যাকে 11 দিয়ে ভাগ করা যায়, তাহলে
তাহলে এগুলোর মধ্যে দেখো কোনটাকে 11 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3কে 11 দিয়ে ভাগ করা যাবে, যাবে না, 2কে যাবে, যাবে না, 1কে যাবে, যাবে না, তার মাত্র একমাত্র শূন্য হচ্ছে এমন সংখ্যা যাকে 11 দিয়ে ভাগ করা যায়, কারণ 0/11 মানে হচ্ছে 0। ওকে, অর্থাৎ এই স্টার চিহ্ন সংখ্যাটা কী হবে, 0 হবে। অথবা এইভাবে ভাবতে পারো, এই 11 প্লাস স্টার মাইনাস 11 ইকাল টু কী হতে হবে, 0 হতে হবে। তাহলে 11 সাথে 11 কেটে গেল, তাহলে স্টার ইকাল টু কী হবে, 0। ঠিক আছে, এইভাবে ভাবতে পারো, একই ব্যাপার। অর্থাৎ অ্যাকচুয়ালি স্টার আসলো মানে কি, স্টারটা এমন সংখ্যা হতে হবে যেটাকে 11 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, এখন অপশনগুলো দেখে আমরা বুঝে নিতে হবে যে 11 দিয়ে কোনটাকে ভাগ করা যায়, এবং সেটাই তোমাদের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। চলো, দুটি সংখ্যার গুণফল 96 এবং একটি সংখ্যা অন্যটির 1/1/2 গুণ, সুতরাং সবচেয়ে কম সংখ্যা কত হবে, মানে সবচেয়ে ছোট সংখ্যা কত সেটা জানতে চাইছে। ঠিক আছে, ছোট সংখ্যা কত, চলো দেখো, এই কমর জায়গায় ছোটোটা ব্যবহার করো, শুনতে ভালো লাগবে। যাই হোক, এখানে 1/1/2 মানে হচ্ছে পূর্ণ ভাঙা, 2/2 আর 1/3, অর্থাৎ আসলে আমার কত, 3/2। এইটার মিনিং কি সেটা তোমাকে বুঝতে হবে। এখন দেখো, একটা অন্যটার 3/2 গুণ, এইটার মানে হচ্ছে এই সংখ্যাটা, সরি এই সংখ্যাটা বলছি, ছোটো সংখ্যাটা হচ্ছে 2, মানে ছোটোটা হচ্ছে 2 আর বড়টা হচ্ছে কত, আমার বড়টা হচ্ছে 3। তাহলে আমরা এটাদের পাশে কী লাগিয়ে দেবো, জাস্ট একটা করে এক্স লাগিয়ে দেবো, দিয়ে এটা ধরে নেব যে ছোটো সংখ্যাটা 2x আর বড় সংখ্যাটা হচ্ছে 3x, এবং তাদের গুণফল দেওয়া আছে কত, 96। তার মানে 2x ইন্টু 3x, সরি 3x ইজিক্যাল টু হচ্ছে 96। এখন দেখো এখানে 3 দুগুণে 6, 6-এর সঙ্গে এটা কাটাকাটি করতে হবে, 6 ষোলো 96 হয়, অর্থাৎ এক্স স্কোয়ারের মান যেটা হবে 6 ষোলো 96। তাহলে এক্সের মান কত হবে, এই 16-এর বর্গমূল হবে। 16-এর বর্গমূল কত তোমরা জানো নিশ্চয়ই, এটা বলতে হবে না আমাকে, 4 4 16, অর্থাৎ এক্সের মান চলে আসলো 4। সব থেকে ছোটো সংখ্যা কোনটা বলো, 2x, তাহলে 2x, এক্সের মান কত বের হয়েছে বলো, 4, 4টা এখানে বসিয়ে দাও, তাহলে 2 ইন্টু 4, 4 দুগুণে 8, কোথায় আছে অপশানে খুঁজো, অপশান ডি, এবং এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তারপর দেখো, একজন মহাজন 400 টাকায় 2 বছরের জন্য এবং 200 টাকা 3 বছরের জন্য একই সরল সুদের হারে ঋণ দেন এবং মোট 70 টাকা সুদ পান, বার্ষিক সুদের হার কত জানতে চেয়েছে। এখানে দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে আগে বুঝে নেবো যে কোনটা কি দেওয়া আছে সেটাকে বুঝে নিই। দেখো এখানে বলেছে একই সরল সুদের হারে, ঠিক আছে, তাহলে একই সরল, আমি যদি সূত্রটা লিখি আই ইজিক্যাল টু PR/T/100, ঠিক আছে। তাহলে একই সরল সুদের হার মানে কি, মানে সরল সুদের হারটা দুই ক্ষেত্রে এক, অর্থাৎ সরল সুদের হারের উপর আমাদের অঙ্ক নির্ভর করবে না, ঠিক আছে। অর্থাৎ আমাদের কার কার উপর অঙ্ক নির্ভর করবে, পি অর্থাৎ আসলের উপর নির্ভর করবে, আর টি হচ্ছে সময়ের উপর নির্ভর করবে, এবং এই দুটোকে গুণ করলে এই পারে কি আছে আই, তোমরা সুদের অনুপাত বেরাবে, বুঝতে পারলে কিনা সেটা বলো। তাহলে পি আর টি এর আমরা যখন গুণ করবো, অর্থাৎ আসল আর সময়ে যখন গুণ করবো, সেটা থেকে কিসের অনুপাত বেরাবে, সুদের অনুপাত আমাদের বের হবে। তার মানে আমরা এই 400 × 2 যখন করবো, 400 × 2 ইস্টু এখানে 200 ইন্টু এটা 3 বছরের জন্য, এই দুটো যেটা অনুপাত করবো সেটা হয়ে যাবে তাদের সুদের অনুপাত। কাটাকাটি করার চেষ্টা করো, 1 0 1 0 1 0 1 0 কেটে দিলাম, এই 2-এর সঙ্গে 2 কেটে দিলাম, তাহলে এইদিকে থাকছে 4 আর এইদিকে থাকছে 3। তার মানে এইটা যেটা পেলা এটাই হয়ে গেল আমাদের সুদের অনুপাত। আর সুদের দেখো মোট সুদ কত পাই বলেছে, 70 টাকা, আর এখানে মোট সুদ কত দেখো, 4 আর 3 7, অর্থাৎ এই 7-এর মানই হলো আমার কত, 70। তাহলে 1-এর মান কত, 1-এর মান হচ্ছে তোমার 7 10 70, অর্থাৎ 1-এর মান চলে আসলো আমার 10, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যেটা আমার সুদ সেটা আসলো কত আমার 10 টাকা। তাহলে সরি প্রথম ক্ষেত্রে সুদ বলছে 10 টাকা বলছে, সরি, মানে 1-এর মান 10, তার মানে 4-এর মান কত, 4-এর মান হয়ে যাবে 4 10 40 টাকা। এই 4ই হচ্ছিল প্রথম ক্ষেত্রে সুদ। আর প্রথম ক্ষেত্রে আসল কত, প্রথম ক্ষেত্রে আসল দেখো 400 টাকা, তাহলে 40 টাকা সুদ ক টাকাতে, 400 টাকাতে, ঠিক আছে। এটা প্রথম ক্ষেত্রে সুদ বাই করলাম, এটা ক বছরে, 2 বছরে, তাহলে 1 বছরের সুদ বাই করতে গেলে কী করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, ইন্টু 100 করে দিলে পরে আমাদের সুদের হার চলে আসবে, ঠিক আছে। আমি একবার বুঝিয়ে দিই, এটা সুদ অর্থাৎ আই বাই নিচে হবে কত, আসল ইন্টু টাইম ইন্টু 100, এটা হচ্ছে আমাদের আর এর মান, অর্থাৎ সুদের হার বের করার ফর্মুলা। এখানে 1-এর মান বের করলাম 10, তাহলে 4-এর মান কত হবে, 4 10 40, অর্থাৎ এই 4টাই ছিল প্রথম ক্ষেত্রে সুদের পরিমাণ। তাহলে এটা এই 4টা কোন টাকা থেকে এসেছে, এই 400 টাকা থেকে সুদ এসেছে, অর্থাৎ এই 40 টাকা সুদটা হচ্ছে 400 টাকাতে, ঠিক আছে। অর্থাৎ 40/400 ইন্টু কত সময়ে, এটা 2 বছর সময়ে ইন্টু 100, এটা করলে পরে আমাদের সুদের হার চলে আসবে। কাটাকাটি করে দাও, দেখো এইটার সঙ্গে এইটা কেটে দিলাম, এখানকার একটা শূন্যের সঙ্গে এখানকার একটা শূন্য কেটে দিলাম, এই 4-এর সঙ্গে এই 4 কেটে দিলাম, এইটার সঙ্গে এটা কেটে দিলাম, 5 2 10, অর্থাৎ 5%। দেখো অপশন সিতে আছে, এবং এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। চলো, একটি বৃত্তাকার পার্কের পরিধি 440 মিটার, পার্কের বাইরের দিকে 7 মিটার প্রস্থের একটি বৃত্তাকার পথ রয়েছে, পথটির ক্ষেত্রফল কত। দেখো এরকম একটা বৃত্ত আছে এবং তার বাইরে আর একটা এরকম বৃত্ত আছে, ঠিক আছে। এখানে 7 মিটার প্রস্থ বলতে 7 মিটার চওড়া বলতে পারো তোমরা, ঠিক আছে, এটা চওড়া বলো তোমরা ভালো হবে, ঠিক আছে, চওড়া।
ঠিক আছে, প্রস্থ না বলে এখানে চওড়া বলো। 7 মিটার চওড়া একটা, অর্থাৎ এই যে মানে মানে কি বলে, যে চওড়াটা দেখছো এটাই হচ্ছে তোমার 7 মিটারের চওড়ার একটা রাস্তা আছে। ঠিক আছে, এটা বাইরের দিকে কিন্তু বলেছে। ঠিক আছে, আর এই যে পার্কটা আছে ভিতরের দিকে, পার্কটা তার পরিধি দেওয়া আছে, তার পরিধি কত 440। তা আমাদের এই ভিতরকার পার্কটার আমরা ব্যাসার্ধ আর মনে করলাম, তাহলে পরিধির ফর্মুলা কি 2πr। 2πr এর মান কত 440। ওকে, তাহলে আর এর মান কত হবে, আর এর মান হবে এই 440 ইন্টু পায়ের মান কত, পায়ের মান হচ্ছে 22/7। তো ওই পারে গেলে ওটা উল্টি যাবে, 7/22 হয়ে যাবে। ঠিক আছে, আর দুইটা দেখো এখানে গুণ হয়ে আছে, এই পারে গেলে কী হয়ে যাবে, এটাও নিচে চলে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। 22 দুগুণে 44, 10 10 বলছি সরি 20 হবে। 22 দুগুণে 44 আর একটা শূন্য বসে গেল, এটার সঙ্গে এটা কাটাকাটি করলে কত আসবে, 10 দুগুণে 20 আর এই 70, 7-এর সঙ্গে 10 গুণ করলে 7 10 70, অর্থাৎ আর এর মান চলে আসলো আমার কত 70। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই ভিতর কাজ থেকে যেটা ব্যাসার্ধ সেটা আসলো আমার কত 70। তাহলে বাইরের দিকের পুরোটা 70, পুরোটার ব্যাসার্ধ কত হবে, এই পুরোটার ব্যাসার্ধ কত হবে, বাইরের দিকটা সহলে এইটুকু তো 70। ঠিক আছে, আর এইটুকু হচ্ছে 7, তাহলে 70-এর সাথে কত হয়ে গেল 77। বোঝা গেল, অর্থাৎ আমাদের দুটো ব্যাসার্ধ কিন্তু আমরা পেয়ে গেলাম, ভিতর কারও পেয়ে গেলাম, বাইরের কারও পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে কি পটটির ক্ষেত্রফল। পটটির ক্ষেত্রফল যেটা হবে সবসময় বাইরের মাইনাস ভিতরের ক্ষেত্রফল বিয়োগ করে দিলে পরে আমাদের চলে আসবে। ক্ষেত্রফলের ফর্মুলা কি, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে πr²। ঠিক আছে, এবং এইটা ইউজ করে আমরা অঙ্কটা করব। দেখো এখানে করছি আমি, তাহলে বাইরেটার ব্যাসার্ধ কত, বাইরেটার ব্যাসার্ধ হচ্ছে তোমার 77। তাহলে ক্ষেত্রফল যেহেতু πr² যেহেতু, তাহলে আর এর জায়গায় বসিয়ে দেবো আমরা 77। তাহলে π × 77² হলো মাইনাস π × 70²। আর ভিতরটা কত 70 আর বাইরেরটা হচ্ছে 77, এই দুটো বিয়োগ করে পরে আমার অঙ্ক চলে আসবে। তো π দু জায়গাতে আছে সেজন্য বাইরে নিয়ে নিলাম, এটা π মানে কত 22/7 ইন্টু ব্র্যাকেট দেবো এখানে, কারণ আমরা কমন নিয়েছি সেজন্য বাইরে নিয়ে নেবে। এখন দেখো এটা লক্ষ্য করে জায়গাটায় 77² মাইনাস 70² আছে, তাহলে 77কে 77 দিয়ে গুণ করতে হবে, আর এখানে 70কে 70 দিয়ে গুণ করতে হবে, বিয়োগ করতে হবে, কিন্তু তা তোমরা করবে না। এখানে একটা জিনিস বলে দিই, এটা দেখো a² - b², a² - b² মানে কি a + b × a - b, অর্থাৎ এই দুটোর একবার যোগ আর একবার বিয়োগ করলে পরে আমাদের গুণফল চলে আসবে। দেখো এই দুটো যখনই আমি যোগ করবো তখন দেখো আসছে কত 147 আসছে, আর এই দুটো যখন বিয়োগ করবো তখন কত আসছে 7, অর্থাৎ আমার এই পুরোটার মান আর কি, এই পাই কমন নেওয়ার পর কত পড়ে থাকবে আমার 77² মাইনাস 70² পড়ে থাকবে। ঠিক আছে, এবং এরপরে যেটা আসবে 22/7 ইন্টু এইটার মান দেখো আমরা পেলাম কত 147 × 7, 147 × 7। দেখো আমরা এটা স্কোয়ার করে করতে যাবো না। ঠিক আছে, এটা স্কোয়ার - b² দেওয়া আছে বলে আমরা সূত্রটা ইউজ করে একটু সহজ করে নেব। কেন করে নেব, কারণ দেখো 7 আর 7 দেখো সুন্দরভাবে কেটে যাচ্ছে তাই। ঠিক আছে, অর্থাৎ আমাদের অঙ্কটা দেখো অনেকটাই সহজ হয়ে গেলো। এখন তোমরা শুধুমাত্র আমাকে 22কে 147 দিয়ে গুণ করলেই হবে, যেটা আসবে সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে আমি এটা গুণটা করি এখানে 22 আর তার সঙ্গে কত গুণ করতে হবে আমাকে 147। এবার এখানেও একটা ট্রিক আছে, দেখো আমি বলি, পুরোপুরি 22 দিয়ে এখানে গুণ করবে না তোমরা, প্রথমে 2 দিয়ে গুণ করে নিবে, আর 11 দিয়ে গুণ করা সহজ। 11 দিয়ে গুণ করার নিয়মটা আমি পরে বলে দিচ্ছি, প্রথমে আমি 2 দিয়ে গুণ করে নিচ্ছি এটাকে। 2 দিয়ে গুণ করে নিলে কথা হবে দেখো 7 দুগুণে 14 × 4 হাত থেকে 1, 4 দুগুণে 8 আর 9 আর 2 কে 2, অর্থাৎ আসলে আমরা 294। এবার এইটাকে আবার 11 দিয়ে গুণ করবো। ঠিক আছে, এইটাকে 2 দিয়ে গুণ করলাম, তারপরে যেটা রেজাল্ট পাবো সেটাকে আবার 11 দিয়ে গুণ করবো। 7 দুগুণে 14 4, 4 দুগুণে 8 আর 9 আর 2 কে 2। এবার এইটাকে 11 দিয়ে গুণ করা সহজ। 11 দিয়ে গুণ করা আমি বারবারই বলেছি, যেটা সংখ্যাটা আছে প্রথমে সেটা বসিয়ে দাও, 4টা বসিয়ে দিলাম। এবার এই দুটো যোগ 9 আর 4 13 3 হাত থেকে 1, তারপরে এই দুটো যোগ 9 আর 2 11কে 12 2 হাত থেকে 1, এবার এই লাস্টটার সঙ্গে যোগ করে দাও 2 আর 3, ব্যাস এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার 32 34। দেখো অপশান বিতে আছে এবং এটাই হয়ে যাবে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু 2400, তাদের গসাগু কত? দেখতেই পাচ্ছ এই 3 4 আর 5 এদের মধ্যে কোনো কিছু মিল নেই, অর্থাৎ এদের যদি আমরা গসাগু দিই কেবলমাত্র 1 দিয়ে যাবে। দেখো 3-কে 3, 4-কে 4, 5-কে 5, তাছাড়া আর কিছু দিয়ে যাবে না। ঠিক আছে, তাহলে আমাদের গসাগু হয়ে যাবে কত? গসাগু হয়ে যাবে 1। আর লসাগু কী হবে? লসাগু হবে এগুলো সবগুলো গুণফল। গুণফল কত হবে? 3-কে 3, 3 4 12 আর 5 12 60। ঠিক আছে, অর্থাৎ আমাদের লসাগু চলে আসলো কত? লসাগু চলে আসলো 60। আর এখানে দেখো 60-এর মানই দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে কয়ের মান? 1-এর মান। তাহলে 60-এর মান হচ্ছে আমার কত? এই 2400। একটা শূন্যের সঙ্গে একটা শূন্য কেটে দাও, 4 6 24 40 আসলো, অর্থাৎ 1-এর মান কত আসলো আমার? 40। আমাদেরকে তো 1-এর মানই বের করতে হবে, আর সেটা মানেই তো গসাগু। ওকে, অপশন সি এটাই হয়ে যাবে আমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। চলো, একটি স্থান থেকে একটি জাহাজ 16 কিলোমিটার উত্তর দিকে চললো এবং তারপর পূর্ব দিকে 12 কিলোমিটার চললো। জাহাজের প্রারম্ভিক স্থান থেকে সরাসরি দূরত্ব কত? এখানে আমি একটা সুন্দর জিনিস বলে রাখি তোমাদেরকে, যেটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে তোমাদের। ঠিক আছে, যদি একটা সমকোণী ত্রিভুজের, ভালো করে বুঝবে, যদি একটা সমকোণী ত্রিভুজের মনে করো এইটা মনে করো 3, ঠিক আছে, আর এটা মনে করো 4, একটা বাহু 3 আর একটা বাহু 4, তাহলে 3-এর স্কোয়ার হচ্ছে 3 3 9 আর 4-এর স্কোয়ার মানে কত? 4 4 16, তাহলে 16 আর এই 9 হচ্ছে 25, 25-এর বর্গমূল করলে কত হচ্ছে? 5, অর্থাৎ
যেটা অতিভুজ সেটা কিন্তু 5 হয়। অর্থাৎ 3 4 5 একটা ট্রিপলেট ফর্ম করে, এগুলোকে ট্রিপলেট বলে, ঠিক আছে। অর্থাৎ একটা বাহু 3 আর একটা বাহু 4 হলে একটা বাহু 5 হবে। এবার এদের যদি মাল্টিপল করে যদি আমি যেটা আরেকটা ত্রিভুজ আঁকি, ভালো করে বুঝবা, ঠিক আছে। আরেকটা ত্রিভুজ যদি আঁকি, ধরো এখানে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 3 দুগুণে 6, এটাকে 4 দুগুণে 8, তাহলে অতিভুজটা অটোমেটিক্যালিও 2 দ্বিগুণ হয়ে যাবে, 5 দুগুণে 10 হয়ে যাবে, ঠিক আছে। এরকমভাবে এটাকে যদি 3 দ্বিগুণ করি, তাহলে এটাকে 3 দ্বিগুণ করতে হবে, এটাকেও 3 দ্বিগুণ করতে হবে, এটাকে 4 দ্বিগুণ করি, এটাকেও 4 দ্বিগুণ করতে হবে, এটাকেও 4 দ্বিগুণ করতে হবে, ঠিক আছে। এটা কী কাজে লাগবে সেটা দেখো, এই অঙ্কটা দেখো, ওইটা কাজে লাগিয়ে দেবো আমি কীভাবে, ঠিক আছে। দেখো এটা উত্তর হয়, আর নিচেরটা আমাদের কী হয়, নিচেরটা হয় দক্ষিণ, ঠিক আছে। আর এই দিকটা হয় তোমার পূর্ব, আর এই দিকটা হয় পশ্চিম, ঠিক আছে। এখন বলেছে প্রথমে দেখো একটা লোক 16 কিলোমিটার উত্তর দিকে গেল, মানে এইখানে দাঁড়িয়েছিল, এখান থেকে এই দিকে কতটুকু গেল, 16 কিলোমিটার গেল, ঠিক আছে। তারপরে কি মনে হলো, তার পূর্ব দিকে 12 কিলোমিটার চলে গেল, মানে এইদিকে 12 কিলোমিটার চলে গেল, ঠিক আছে। দিয়ে বললো যে এই প্রারম্ভিক স্থান থেকে তার দূরত্ব কত হবে, সরাসরি দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটা আমাকে বের করতে হবে। দেখো এইটা কি এই ত্রিভুজটার মতো লাগছে না, দেখো তো ভালো করে খেয়াল করো, এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার এইটা কি কাজে লাগবে সেটা দেখো, এখানে 3 আর 4 ছিল, তাহলে এই 3কে আর 4কে যদি তুমি গুণ করো, দেখো তো এখানে যদি 4 দিয়ে গুণ করো, তো 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3 4 12, এখানে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে, দেখো তো 4 4 16, দেখো মিলছে কিনা এটার সাথে, দেখো তো একটা 12 আর একটা 16, তাহলে নিশ্চয়ই এটা ক্ষেত্রে হবে, এই 5কেও আমার 4 দিয়ে গুণ করতে হবে, 4 5 20, ঠিক আছে। যেটা অপশন সিতে আছে, এবং এটাই আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া কীভাবে করবে, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই অতিভুজটা বের করতে গেলে কী করতে হবে, অতিভুজটা বের করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে অতিভুজের মান যেটা হয় সেটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এই 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, ঠিক আছে। এই দুটোকে স্কোয়ার করে যোগ করলে পরে তোমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। আমি এটা কী বলছিলাম বলতো, এই যে বেসিক যে ট্রায়াঙ্গেল সেটা জানা থাকলে তোমার দেখতে পাওয়া যাচ্ছিল, সেই জন্য আমি বলছিলাম, ঠিক আছে। এটা 3 এটা সবগুলো দেখছি 4 মাল্টিপল, তাহলে 4 5 20, এটা মুখে মুখে অ্যান্সার বলা যেত, ঠিক আছে। আর এইভাবে করলেও অ্যান্সার বের হবে, দেখো অ্যান্সার বের করে দিচ্ছি আমি, তাও 12 12 হচ্ছে 256 প্লাস 12 12 হচ্ছে, সরি 12 12 বলছি, 16 16 256, আর 12 12 হচ্ছে 144, তাহলে এখন এই 256 আর 144 যোগ করলে কত দেখো 300, আর এই 100 400 হচ্ছে, ঠিক আছে। আর 400 বর্গমূল কত তোমরা জানো, কত 20, এবং এটাই হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার, যেটা অলরেডি আমি আগে বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে এটা এভাবে বের করা যাবে, এভাবে বের করা যাবে, ঠিক আছে। তোমরা যেটা পছন্দ সেটাভাবে তোমরা বের করতে পারো। চলো, সরল সুদে একটি অর্থের পরিমাণ 3 বছরে 1360 টাকা হয় এবং 6 বছরে 1720 টাকা হয়, সুদের হার কত জানতে চেয়েছে। দেখো এখানে আমাদের যেটা দেওয়া আছে 3 বছরের দেওয়া আছে 1360, ওকে। আর 6 বছরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, 1720। কেন উপরে লিখলাম, কারণ বিয়োগ করবো তাই, ঠিক আছে। মাইনাস করো, তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত আছে, 3 বছর। এই 3 বছরে যেটা বাড়বে, এটা এই জায়গাটা মাথায় রাখতে হবে, এই 3 বছর, অর্থাৎ 6 থেকে 3 বাদ দিলে যে 3 বছর পাচ্ছি, এই 3 বছর যেটা বাড়বে কেবলমাত্র সুদ বাড়বে। কারণটা কি, আমাদের জানি সরল সুদের ক্ষেত্রে আসলের কোনো পরিবর্তন হয় না, সুতরাং আসল কিন্তু ফিক্সড। এই 3 বছরে যেটা পাবো এখানে বিয়োগ করে যে টাকাটা, সেটা কিন্তু হয়ে যাবে আমাদের সুদের পরিমাণ। তো 3 বছরের কী হবে, এখানে সুদ হবে ইকুয়াল টু, এটার সঙ্গে এটা বিয়োগ করলে 0, 6 আছে কয় 12, 6 12 হাতে থেকে 1, 4 আছে কয় 7, 3 7, অর্থাৎ 3 বছরের সুদ হলো আমার কত, 360 টাকা, ঠিক আছে। আর আমরা দেখো 3 বছরের আসল আমাদের জানা আছে কত, 1360 টাকা, তাহলে 3 বছরের আসল বলছি, সরি 3 বছরের আসল প্লাস এটা হচ্ছে সুদ, এটা ঠিক আছে, কত 1360 টাকা। আর 3 বছরের আমরা কি পেলাম, সুদ পেলাম কত টাকা, 360 টাকা। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছ আমরা 3 বছরের যেটা আসল, বা 3 বছর তো বলেও কিছু হয় না, মানে আসল যেটা আর কি, সেটা কোথায় যাবে, এই 1360 থেকে 360 বাদ, মানে 1000 টাকা হচ্ছে আমার আসল, ঠিক আছে। এখন সুদের হার কীভাবে বাই করে, টোটাল যেটা সুদ সেটা উপরে লিখে, অর্থাৎ 360টা উপরে লিখলাম, বাই আসল নিচে লিখে দিলাম, ইন্টু ক বছরে এটা বলো, 3 বছরে, ইন্টু 100, এটা করলে পরে আমাদের সুদের হার চলে আসে, ঠিক আছে। সুদের হারটা আরেকবার বলে দিচ্ছি, আই বাই পি ইন্টু টি ইন্টু 100, এটা হচ্ছে সুদের হার বাই করার ফর্মুলা, ঠিক আছে। এটা 100 হবে, তাহলে আই মানে টোটাল সুদ, পি মানে আসল, টি মানে সময়, ইন্টু 100, ঠিক আছে। আমাদের সবই বের হয়ে গেছে, দেখো এটা সুদ, এটা আসল, এটা সময় তো জানাই ছিল, জাস্ট কাটাকাটি করবে, এবার অ্যান্সার হয়ে যাবে। একটা শূন্যের সঙ্গে এখানকার একটা শূন্য কেটে দিলাম, এখানকার দুটো শূন্যের সঙ্গে এখানকার দুটো শূন্য কেটে দিলাম, এইটার সঙ্গে এইটা কেটে দাও, 3 12 36, তাহলে 12% থাকছে, ঠিক আছে। দেখো অপশান ডি, এটা হয়ে যাবে তোমাদের কোয়েশ্চেনে কারেক্ট অ্যান্সার। এরপরে চলো, 110 কেজি একটি মিশ্রণে তামা, নিকেল, দস্তা, ঠিক আছে, কী আছে, তামা আছে, নিকেল আছে, আর দস্তা আছে, ঠিক আছে। এই তিনটে অনুপাত আছে 5 3 3, মিশ্রণের ধাতুগুলির অনুপাত হয়ে যাবে কত, 5 3 4, মানে পরে এটা হয়ে গেছে, কেন হয়ে গেছে, কত কেজি দস্তা যোগ করেছ, ভালো করে বুঝবো এই জিনিসটা।
আমি এই জিনিসটা অনেকবার আগেই বলেছি যে তুমি কার সঙ্গে ছেড়খানি করেছো, সেটা হচ্ছে দস্তাকে নিয়ে তুমি ছেড়খানি করেছো, অর্থাৎ দস্তাকের পরিবর্তন ঘটিয়েছো, দস্তার পরিবর্তন ঘটিয়েছো, তামা আর নিকেলের কোনো পরিবর্তন ঘটাওনি। সুতরাং তামা আর নিকেলের পরিমাণ কিন্তু মিশ্রণে একই থাকতে হবে, কিন্তু সেটা কোইন্সিডেন্টলি দেখো কোশ্চেনে একই আছে। সুতরাং তোমাদের কোনো খাটনি করতে হবে না। দেখো তামার পরিমাণ 5 ছিল, পরেও 5 আছে, নিকেলের পরিমাণ 3 ছিল, পরেও 3 আছে। সুতরাং তোমাদের এখানে কোনো কিছু এই অনুপাতকে নিয়ে ছেড়খানি করার বা কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে? যেমন আছে তেমন থেকে যাবে। তোমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ 10টা 3 ছিল, 3 থেকে হয়ে গেছে কত 4, তার মানে 1 মিশিয়েছো, অর্থাৎ তোমাকে 1-এর মান বের করতে হবে, ব্যাস। তাহলে টোটাল কত ছিল দেখো 110 কেজি। এখানে টোটাল কত দেখো 5 আর এই 3-এ 8, 8 আর 3-এ কত 11। এই 11-এর মানই হচ্ছে আমার 110। তাহলে আমাকে 1-এর মান বের করতে হবে। 1-এর মান কত, 11 থেকে কেটে গেলে 11কে 11 মানে 10, অর্থাৎ 1-এর মান আসলো কত 10, আর 1ই তো মিশিয়েছিলাম, অর্থাৎ ওই 10 কেজি, ওটাই হয়ে যাবে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার, যেটা অপশান এতে আছে, ঠিক আছে? চলো এবার এইটা বলেছে দেখো সরলীকৃত মান বের করো, ঠিক আছে? এটা এইসব দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই। দেখো এটা 3 বার আছে, আমি এটাকে এ মনে করে নিলাম, তাহলে এটা হয়ে গেলো এ কিউব। এটা দেখো 3 বার আছে, এটাকে মনে করে নিলাম বি কিউব। তাহলে এ এর মান কত হলো, এখান থেকে এ এর মান হলো 0.3, আর বি এর মান কত হলো 0.7। আর নিচে দেখো এটা 2 বার আছে, তাহলে এটা স্কোয়ার, এটাও 2 বার আছে, তাহলে এটা হয়ে গেল বি স্কোয়ার, হলো। আর এটা দেখো গুণ আকার আছে, তাহলে এটা এ এটা বি, ওকে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি ওপরে আসলে এ কিউব প্লাস বি কিউব, আর এখানে আসলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এখন দেখো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বলছি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে একটু যদি সাজিয়ে লিখো তাহলে কি আসবে, এ প্লাস বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এক জায়গায় লিখলাম, তাহলে মাইনাস এ বি, ওকে। তো এইটাই তো দেখতে পাচ্ছ, এইটাই তো নিচে আছে, তার মানে এইটাকে যদি আমি নিচে করে দিই, এর যদি নিচে করে দিই ভালো করে বুঝবা, তাহলে আমার কি আসবে এ কিউব প্লাস বি কিউব বা নিচে কত আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকালটু করতে আসবে। এটা তো হয়ে আর নিচে চলে গেছে, তাহলে এখানে পরে কী পড়ে আছে, শুধুমাত্র এটা পড়ে আছে, এ প্লাস বি পড়ে আছে, ওকে। তার মানে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে এ কিউব প্লাস বি কিউব বা নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি থাকলে এরকম অঙ্ক আমরা যখনই দেখবো চোখ বুঝে এ প্লাস বি এর মান বাইকে দেবো, আর কিচ্ছু অঙ্ক করবো না, শুধু এ আর বি, এ প্লাস বি, অর্থাৎ এ আর বি এর মানটা দেখে নেবো কোনটা, দিয়ে যোগ করে দেবো, অ্যান্সার হয়ে যাবে। তার মানে আমরা দেখো অলরেডি এ আর বি আমি লিখে রেখেছি, ওই জন্য তোমাদের এই দুটোকে জাস্ট যোগ করে দাও, এ প্লাস বি ইকাল টু জাস্ট এই দুটোকে যোগ করে দাও, 0.3 আর 0.7 যোগ করে কত আসছে 1, ওকে। অর্থাৎ অপশন সি এটা হয়ে যাবে তোমার কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। কোনো অঙ্ক করার দরকার নাই, শুধু এই ফর্মটা মনে রাখবা, ঠিক আছে? এ কিউব প্লাস বি কিউব বাই নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি থাকলে তার উত্তর হবে এ প্লাস বি, ব্যাস এতটুকুই তোমাদের মনে রাখতে হবে। চলো, যদি কোনো দ্রব্যের দাম 10% কমে যায়, একজন ব্যক্তির 100 টাকায় 4টি বেশি দ্রব্য ক্রয় করতে পারে। এখন 100 টাকায় মোট কতগুলি দ্রব্য ক্রয় করা যাবে? এখন মানে যখন দাম কমে গেছে তখন করার কথা বলছে, অর্থাৎ বর্তমানে কথা বলছে, পূর্বের কথা বলছে না, ঠিক আছে? তো চলো 10% মানেটাকে আমরা সুন্দর করে দেখে নিই। 10% মানে হচ্ছে 1/10। এখন বলেছে কমে যায়, কমে যায় মানে কি, 10 টাকা থাকলে তাতে কমে যায় ক টাকা, 1 টাকা, অর্থাৎ হয়ে যায় 9 টাকা। অর্থাৎ যে জিনিসের দাম আগে 10 টাকা ছিল তার দাম কমে গেছে ক টাকা, মাইনাস 1 টাকা হয়ে গেছে, দিয়ে হয়ে গেছে ক টাকা, 9 টাকা, ব্যাস। এখন দেখো এটা হচ্ছে দাম, দামকে যখনই তুমি উল্টে দেবে সেটা হয়ে যাবে জিনিসের পরিমাণ, ঠিক আছে? তাহলে এটাকে যখন উল্টে দিলাম সেখানে এটা কী হয়ে যাবে, দ্রব্য, কী হয়ে যাবে দ্রব্য। দ্রব্য কত হয়ে গেল 9 থেকে 10, অর্থাৎ আগে তুমি যে জায়গায় 9টা দ্রব্য কিনতা, এখন যেহেতু দাম কমে গেছে সুতরাং তুমি স্বাভাবিকভাবে বেশি দ্রব্য কিনবে, অর্থাৎ সেই ক্ষেত্রে তুমি 10টা দ্রব্য কিনছো। তাহলে এই 10টা দ্রব্য ক টাকাতে কিনছো বলো, 100 টাকাতে কিনছো, ঠিক আছে? অর্থাৎ এখন বলতে চাইছি যে মোট এখন 100 টাকায় মোট কতগুলি দ্রব্য পাওয়া যাবে সেটা তোমার কাছে জানতে চেয়েছে, ঠিক আছে? তো আমরা সেটা ক্যালকুলেশন করি, চলো। এখানে দেখো 9টা দ্রব্য ছিল, হয়ে গেছে ক টাকা, হয়ে গেছে কটা 10টা। তাহলে এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ যে তুমি কটা দ্রব্য বেশি কিনেছো, একটা দ্রব্য বেশি কিনেছো, ঠিক আছে? তাহলে এই একটা দ্রব্য দেখো এখানে কোশ্চেনে দেওয়া আছে 4টি দ্রব্য বেশি ক্রয় করতে হয়, ঠিক আছে? তাহলে এই 1-এর মানই হচ্ছে 4। তাহলে 1-এর মান যদি 4 হয়, আমাদেরকে এখন চাই বর্তমানে চাই, তাহলে বর্তমান কটা দ্রব্য দেখো 10টা, তাহলে এই 10-এর মান আমাকে বের করতে হবে। তাহলে 10-এর মান কত হবে, 4×10 = 40টি দ্রব্য আমি এখন কিনতাম, যেটা অপশন এতে আছে, এবং এটা হয়ে যাবে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা লিখলাম দাম 10% মানে হচ্ছে 1/10, 10 থেকে 1 টাকা কমে গেল, হয়ে গেল 9 টাকা। এইটাকে যখনই আমরা উল্টিয়ে দেবো এটা হয়ে যাবে আমাদের দ্রব্যের পরিমাণ। দ্রব্যের পরিমাণ মানে 9টা দ্রব্য
থেকে 10টা দ্রব্যই আমি এখন বর্তমানে কিনছি। তাহলে কটা দ্রব্য বেশি কিনছি? একটা। আর কোশ্চেনে বলা আছে দেখো 4টি দ্রব্য বেশি কিনছো, তার মানে এই 1-এর মানে হচ্ছে 4। তাহলে আমাদের যেহেতু বর্তমানে কটা দ্রব্য লাগবে, তাহলে এখন যেহেতু 10টা, তাহলে 10-এর মান লাগবে। 10-এর মান কত? 4×10=40। অপশন বিতে আছে, এটা হয়ে যাবে আমাদের কোশ্চেন কারেক্ট অ্যান্সার। আর যদি বলতে পূর্বে কত হবে, তাহলে এটা 4×9, 4×9 36টা হতো। অর্থাৎ আমরা পূর্বে 36টা কিনতাম, বর্তমানে কটা কিনছি আমরা? 40টা। দেখো 4টি এখানে বেশি, অটোমেটিক্যালি দেখো মিলেও যাবে ব্যাপারটা। ঠিক আছে, চলো। 1995 সালের 1 জানুয়ারি ছিল রবিবার, সেই বছরে 31 ডিসেম্বর কী ছিল জানতে চেয়েছে। দেখো আমরা জানি কোনো বছর মানে কোনো ইয়ার যদি থাকে, মনে করো এখানে একটা ইয়ার আছে আর এখানে আর একটা ইয়ার আছে, ঠিক আছে। তাহলে এই ইয়ারের যে দিন থাকে তার পরের ইয়ারে ঠিক তার একদিন বেড়ে যায়, যদি লিপিয়ার না হয়। আর যদি লিপিয়ার হয় তাহলে 2 দিন বেড়ে যায়। যেহেতু 1995 সাল লিপিয়ার নয়, বা এখানে লিপিয়ারের কাজ করবে না, ঠিক আছে, যেহেতু লিপিয়ার নয়, সুতরাং আমাদের একদিন বেড়ে যাওয়ার কথা ছিল। যদি এটা 1995 সালের কত 1 জানুয়ারি হয়, ভালো করে বুঝবে, এটা 1 জানুয়ারি হয়, তাহলে 1996 সালের 1 জানুয়ারি একদিন বেশি হবে। অর্থাৎ এটা যদি কী বার ছিল, এখানে দেখো রবিবার ছিল, তাহলে রবিবার যদি হয় এটা, ঠিক আছে, তাহলে এই দিন কী বার হওয়ার কথা? সোমবার হওয়ার কথা, ঠিক আছে। কিন্তু ওই দিন 1 জানুয়ারির কথা বলেনি, দেখো তার ঠিক একদিন আগেকার কথা বলেছে, অর্থাৎ 31 ডিসেম্বরের কথা বলেছে। তাহলে কী হবে? ওই রবিবারই থাকবে, অর্থাৎ একদিন বাড়বে না, ঠিক আছে। অর্থাৎ ওই 1995 সালের 1 জানুয়ারি রবিবার যা থাকবে 31 ডিসেম্বরে একই থাকবে। কারণ কি, 31 ডিসেম্বরের পরে 1 জানুয়ারি 1996 হলে তবে একদিন বাড়তো, ঠিক আছে। যেহেতু ওই বছরেই আছে 31 ডিসেম্বর, সুতরাং ওটা কীভাবে হয়ে যাবে? রবিবার হয়ে যাবে। অর্থাৎ ওটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপরে কোশ্চেন দেখো 40 নম্বর কোশ্চেন, 1 মেট্রিক টন সমান কত কেজি? এটা মনে হয় আমার মনে হয় সব থেকে ইজিয়েস্ট কোশ্চেন, ঠিক আছে। এখানে যেটা মেন জিনিস হচ্ছে সেটা মেট্রিক মানে কি, কে বলতে পারো বলতো? দেখো মেট্রিক মানে কি অবশ্যই কমেন্টে লিখে জানাও। মেট্রিক মানে দেখো তোমরা অনেকেই শুনে থাকবে যে মেট্রিক পাস বলে না, তো মেট্রিক পাস মানে অ্যাকচুয়ালি তখনকার 10 পাসকে মিন করতো, ঠিক আছে, 10ম শ্রেণী পাসকে মিন করতো। অর্থাৎ মেট্রিক মানে হচ্ছে 10, তাহলে মেট্রিকের জায়গায় আমরা কত লিখবো? 10। আর টন কত টনে বলো তো? মানে কত কেজিতে 1 টন হয়? 100 কেজিতে 1 টন হয়, তাহলে 1 টনের জন্য লিখবো আমরা কত? 100। ওকে, অর্থাৎ মেট্রিকের জন্য 10 আর টনের জন্য 100, এই দুটো গুণ করলে যত কেজি হবে সেটা হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে 100 × 10 ইকুয়াল হয়েছে আমার কত? 1000 কেজি, ঠিক আছে। এবং এটা দেখো অপশন কোথায় আছে? দেখো অপশন বিতে আছে, এবং এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।